পশ্চিম মেদিনীপুর জেলায় মোগলমারি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পরাণ মণ্ডল একজন গ্রামের ভাগ চাষী। তার পরিবার বলতে স্বামী স্ত্রী ও একমাত্র সুন্দরী কন্যা মালা। অন্যের জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করাই ছিল পরাণ মণ্ডলের জীবন জীবিকা। অপরের জমিতে চাষ করে যা শস্য ফলত তাতে 12 মাস দুবেলা হাঁড়ি চড়াই বড়ই দায় ছিল, কারণ উৎপাদিত ফসলের একটা বড় অংশ জমির মালিককে দিতে হতো। তার উপর অতিবৃষ্টি বা অনাবৃষ্টি তো আছেই, তাই মাঝে মধ্যে অনাহারে বা অর্ধাহারে থাকতে হতো মণ্ডল পরিবারকে। তাদের সংসারের নিত্য সঙ্গী ছিল খাদ্যাভাব, তাই সাত সকালে উঠে পরাণ মণ্ডলকে মাঠে যেতে হতো, আর আঁধার নামলে ঘরে ফেরা। এমনভাবেই তার সারাটা জীবন অতিবাহিত হচ্ছিল, খুব দুঃখ কষ্টের মধ্যে। মালা লেখাপড়ায় বেশ মেধাবী, তাই পরাণ মণ্ডল ও তার স্ত্রী পরমা দেবীর একমাত্র আশার আলো ছিল তাদের মেয়ে মালা। এত দুঃখ কষ্টের মধ্যেও তারা মেয়ের লেখাপড়ার কোনো ত্রুটি রাখেনি। মালাকে নিয়ে স্বামী স্ত্রী দিবানিশি কত রঙিন স্বপ্ন দেখত। তাদের আঁধার জীবনে মালাই ছিল একমাত্র আলোর উৎস। মেয়ে বড় হয়ে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হয়ে সরকারি চাকরি করলে বা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়ালে হয়তো তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই আশায় বুক বেঁধেছিল স্বামী স্ত্রী দুজনে। তাদের গোপন মনের স্বাদ ছিল মালার উপার্জিত অর্থ দিয়ে প্রথমে মাটির ঘরটা দালান করবে, পরে ঘরে বিদ্যুতের আলো আনবে। বিদ্যুৎ এলে পাখা টিভি আস্তে আস্তে আনবে। এছাড়াও তাদের আরও কত স্বাদ বাসা বেঁধেছিল মনের কোণে। তাদের বেটি সরকারি চাকরি করলে পরাণ মণ্ডল আর চাষির কাজে যাবেন না। তার শরীর যে এখন আর বেশি ধকল সয় না। মাঝে মধ্যে বুকের বাঁদিকটা কেমন ব্যথা করে। তাদের কত যে আশা বেটি মালাকে ঘিরে তার বলবার নয়, কিন্তু ভাগ্যের লিখন তো যায় না আর কবু খণ্ডানো। তাই বিধিলিপি যা লেখা আছে ললাটে তা তো একদিন না একদিন ঘটবেই। মালার বয়স তখন সবে 15 পেরিয়ে 16। গাঁয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 11 শ্রেণীতে পড়ে। ভরা যৌবন তার শরীরে প্রকট হয়ে দেখা দিয়েছে। একদিন স্কুল যাবার পথে গাঁয়ের মোড়ল নিশিকান্ত নন্দীর কুনজরে পড়ে সুন্দরী মালা। মানুষ হিসাবে মোটেও ভালো ছিল না মোড়ল মশাই। তার চারিত্রিক বৈশিষ্ট্য যে ভালো নয় তা গ্রামের প্রায় সকলেই জানে, কিন্তু শুধু প্রভাবশালী ও অর্থের জোরের জন্য তাকে গ্রামের সকলেই সমীহ করে। সেই মোড়ল নিশিকান্ত নন্দীর পিপাসিত মনের কোণে বাসা বেঁধেছে মালাকে আপন করে কাছে পাওয়ার, তাকে বিবাহ করার আছিলায় রক্ষিতা করে তার ভরা যৌবন সে দিবানিশি উপভোগ করবেন। সেই বাসনা চরিতার্থ করার জন্য তিনি চর পাঠিয়েছেন মালাকে বিবাহের প্রস্তাব জানানোর জন্য। মোড়ল মশাইয়ের এই কুপ্রস্তাব শুনে পরাণ মণ্ডল এবং তার স্ত্রী পরমা দেবী ভয় ভীত সন্ত্রস্ত, কিন্তু সাহসিনী মালা এই কুপ্রস্তাব শুনে ঢাল হয়ে রুখে দাঁড়ায় এবং রাগান্বিত হয়ে মোড়লের প্রেরিত চরের গালে সজোরে এক চর বসিয়ে দেয়। তাদেরকে আরো বলে, আপনাদের মোড়লের এত বড় সাহস হয় কি করে আমাকে কুপ্রস্তাব পাঠানো? মোড়ল মশাইকে বলে দেবেন এবার তিনি এলে তাকেও রেয়াত করব না। মালার এই রণংদেহী রূপ দেখে পরাণ মণ্ডল ও তাহার স্ত্রী তো ভয়ে আরো শঙ্কিত হয়ে পড়েন, কারণ যদি মোড়ল মশাই চর পাঠিয়ে মালাকে তুলে নিয়ে যায়, মেয়ের কোনো ক্ষতি করে দেয়। তাই পরাণ মণ্ডল মালাকে সর্বদাই শান্ত হতে পরামর্শ দেন এবং খুব সাবধানে থাকতে বলেন।
কিন্তু মালা তো দম্বার বেটি নয়, তার রক্ত যে আজ মাথায় চড়েছে। যাই হোক, মালার হাতে চড় খেয়ে মোড়লের চর নিশিকান্তের কাছে সবিস্তারে জানায়। পরাণ মণ্ডলের অনুমান যে সত্যিই হল। উদ্ধত মোড়ল মশাই কয়েকদিন পরে আচমকা একদিন সদল বলে পরাণ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। পরাণ মণ্ডলের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেয়। ওই দুর্বৃত্তদের দৌরাত্ম্য দেখে মালাও যুদ্ধংদেহী রূপ ধারণ করে। বাড়িতে মন্দিরে শিবের ত্রিশূল নিয়ে রুখে দাঁড়ায় তাদের সম্মুখে এবং আচমকা একজনের বুকে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে নিহত পাখির মতন মাটিতে লুটিয়ে পড়ে, মৃত্যুর কোলে ঢলে পড়ে সেখানে। সেই দৃশ্য দেখে মোড়লের চরবৃত্ত বাহিনী আরো হিংস্র হয়ে জোর করে মালাকে তুলে নিয়ে যায় সপ্তদিঘির মাঠে। সারা রাত ধরে চলে তার উপর নির্মম মানসিক ও শারীরিক নির্যাতন। গণধর্ষণের ফলে তার ফুলের মতন শরীরটা ওই পশুর দল নিথর করে দেয়। মালা শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে তাকে অকালে প্রাণ দিতে হলো। মালার এই আকস্মিক মৃত্যুতে কেউ সাক্ষী ছিল না। সেই অভিশপ্ত রাতে নবসূর্যোদয় প্রভাত হল কাল রাত্রির অবসানে। অভিশপ্ত রজনী শুধু সাক্ষী ছিল মালার অকাল প্রয়াণে। এই শিক্ষিত সভ্য সমাজ সেদিন কেহ মালার সমর্থনে কোনো বৃদ্ধের আগুন জ্বালায়নি প্রভাবশালী মোড়লের বিরুদ্ধে। তার একমাত্র অপরাধ ছিল যে সে গরিব ভাগচাষির প্রতিবাদী মেয়ে। তার না ছিল কোনো অর্থের জোর, আর না ছিল কোনো প্রভাবশালী তকমা। তাই প্রতিবাদী হওয়ার দরুন মালাকে নির্মম অত্যাচার সহ্য করতে হলো সারা রাত ধরে। তার করুণ আর্তনাদের চিৎকার গ্রামের কোনো মানুষের কর্ণে পৌঁছালো না সেই অভিশপ্ত রাতে। ফলে অকালেই তাকে চলে যেতে হলো এই সুন্দর পৃথিবী ছেড়ে। এই অন্যায়ের প্রতিবাদ সেদিন কেউ করল না, বরং নির্বাক দর্শক হয়ে সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল একজন প্রতিবাদী নারীর জ্বলন্ত চিতার লেলিহীন শিখা। তখন জ্বলন্ত চিতায় পুড়ছে মালার নিতর দেহটা। হায় রে, এ কোন সভ্য শিক্ষিত সমাজে আমরা বাস করছি, যেখানে অন্যায়ের কোনো প্রতিবাদ করা যাবে না? হ্যাঁ, প্রতিবাদ করা যাবে নিশ্চয়ই, যদি সমাজে সবাই মিলিতভাবে গর্জে ওঠা যায়। তবেই সকল অন্যায়ের প্রতিবাদ ও প্রতিকার করা যাবে কঠোরভাবে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা এই অডিওটা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যদি সমাজে সবাই মিলিতভাবে গর্জে ওঠা যায় তবেই সকল অন্যায়ের প্রতিবাদ ও প্রতিকার করা যাবে কঠোরভাবে। নমস্কার, আমি রিজু রায়। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনলেন, এই গল্পটির নাম ছিল জ্বলন্ত চিতায় পুড়ছে মালা। গল্পটি লিখেছেন কবি এবং লেখক মাধব ব্যানার্জি, এবং গল্প পাঠে আমি রিজু রায়। আমি জানি না কেমন করতে পারলাম গল্প পাঠটা। কেমন করেছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। ভালো করে থাকলেও কমেন্টস করে জানাবেন, খারাপ করে থাকলেও কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।